আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বর্তমানে আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছি। একদিকে তো আমাদের করোনা সংক্রমণ আছে, অপরদিকে ডেঙ্গু পরিস্থিতিও অনেক ভয়াবহ। অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তাই এখন আমাদের অনেক বেশি সাবধানে থাকতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যদি প্রত্যেকটি মানুষ সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে অবশ্যই আমরা এই যুদ্ধটাকে জয় করতে পারবো। সেই সাথে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি, বিশেষ করে এই সময়টাতে যদি আমরা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে পারি, তাহলে আমরা সহজেই এই যে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবো। এছাড়া আমাদের মানসিকভাবে খুব দৃঢ় থাকতে হবে। এছাড়াও আমাদের লেখাপড়াটাকে চালিয়ে নিতে হবে। দেখবে যে কলেজ খুললেই হয়তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকের ক্লাসটি আমার দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্রদের জন্য, বিশেষ করে দ্বিতীয় বর্ষে বোটানিতে যারা পড়ছে, উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, তাদের একটি নন মেজর কোর্স রয়েছে, সেটি হলো জুলজি 2। তারই একটি বিষয় আমি পড়াচ্ছিলাম, সেটি হলো ইকোলজি। আজকে তারই ধারাবাহিকতায় আমি ইকোলজি থেকে যে টপিকটি পড়াবো সেটি হলো কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রিসোর্স। অর্থাৎ আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের সম্পর্কে আজকে ধারণা দিব এবং সেই সাথে সম্পদের যে শ্রেণীবিন্যাস সেটিও পড়ব। তো আসলে সম্পদ কি সেটি আমাদের আগে বুঝতে হবে। সম্পদ যার দ্বারা মানুষের চাহিদা মেটানো হয় এবং প্রয়োজন মেটানো হয় তাকেই সম্পদ বলে। দেখো, সম্পদ দ্বারা কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের যে মৌলিক চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করতে পারছি। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সবই কিন্তু আমরা সম্পদের মাধ্যমে পূরণ করতে পারছি। তো এই যে আমাদের মাটি, পানি, আলো, বাতাস, সূর্যালোক, তারপর পারমাণবিক শক্তি ইত্যাদি সবই সম্পদের অন্তর্ভুক্ত। এবং সভ্যতার অগ্রগতির ফলে সভ্যতা যতই বৃদ্ধি পাচ্ছে, সভ্যতার যতই উন্নতি সাধন হচ্ছে, সম্পদের যে বহুমাত্রিক ব্যবহার সেটিও বেড়েছে এবং মানুষ সম্পদ ব্যবস্থাপনাকে আরও অগ্রগতি করতে পেরেছে এবং সম্পদ ব্যবস্থাপনার নতুন নতুন কৌশলও আবিষ্কার করতে সক্ষম হয়েছে। দেখো, আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে সূর্যালোক, তারপর বাতাস, মাটি, খনিজ সম্পদ ইত্যাদিকে নানাভাবে কাজে লাগাতে পারছি এবং সেই সম্পদের কিন্তু সুষ্ঠু ব্যবহার করছি। তো যাই হোক, সম্পদের একটি সংজ্ঞা একজন গবেষক দিয়েছেন, তিনি হলেন জিমারম্যান। তো তার মতে সম্পদ কি? সম্পদ হচ্ছে মানুষের অভাব মোচনের উপযোগী বস্তুর কার্যকারিতা, অর্থাৎ যার মাধ্যমে মানুষের চাহিদার নিবৃত্তি ঘটে এবং সামাজিক লক্ষ্য অর্জিত হয়, তাকেই সম্পদ বলে। তোমরা অবশ্যই এই যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটি ভালো করে শিখবে। তো আমি আবারও বলছি, সম্পদ হচ্ছে মানুষের অভাব মোচনের উপযোগী বস্তুর কার্যকারিতা, অর্থাৎ যার মাধ্যমে মানুষের চাহিদা নিবৃত্তি ঘটে এবং সামাজিক লক্ষ্য অর্জিত হয়, তাকেই সম্পদ বলে। তো আমাদের বিভিন্ন যে গবেষক, তারা বিভিন্নভাবে সম্পদকে শ্রেণীবিন্যাস করেছে। তো প্রথমেই আমরা প্রকৃতি অনুসারে সম্পদকে 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, একটি হলো প্রাকৃতিক সম্পদ, যেটি হলো ন্যাচারাল রিসোর্স, আরেকটি হলো মানবীয় সম্পদ বা হিউম্যান রিসোর্স, এবং আরেকটি হলো সাংস্কৃতিক সম্পদ বা কালচারাল রিসোর্স। প্রাকৃতিক সম্পদ, আসলে আমরা প্রকৃতি থেকে যা পাই তাকেই বলা হয় প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ প্রকৃতি থেকে যে সম্পদ আমরা আহরণ করি। তো সেই ধরনের প্রাকৃতিক সম্পদ আবার 2 ধরনের, একটি হলো অজৈব সম্পদ আর একটি হলো জৈব সম্পদ। তো অজৈব সম্পদ কি? দেখো, আমাদের হচ্ছে সূর্যালোক, তারপর আমাদের পানি, ভূমি, তারপরে বিভিন্ন ধরনের খনিজ যে দ্রব্য, সেগুলোই আমাদের যে অজৈব সম্পদের মধ্যে পড়ে। এবং এই যে এই সম্পদগুলা, সেই সম্পদগুলা সাধারণত প্রাণহীন, অর্থাৎ আমরা বলতে পারি প্রকৃতিতে প্রাপ্ত প্রাণহীন যেসব সম্পদ তাদেরকে বলা হয় অজৈব সম্পদ। তাহলে জৈব সম্পদ কি? জৈব সম্পদ হলো প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন ধরনের জীবজন্তু, তারপর বিভিন্ন ধরনের
প্রাণী হতে পারে, উদ্ভিদ, তারপরে হচ্ছে লতা, গুল্ম ইত্যাদি সবই আমাদের জৈব সম্পদ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যাদের প্রাণ আছে এবং যেগুলা দিয়ে আসলে আমাদের প্রাণের সঞ্চার হয় তাদেরকে জৈব সম্পদ বলে। যেমন ধরো উদ্ভিদ আমাদের কি কাজে লাগে? উদ্ভিদ তো একে তো প্রাণ আছে, উদ্ভিদ কি করছে আমাদেরকে একদিকে যেমন মেইন আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা অক্সিজেন দিয়ে বেঁচে থাকছি, এছাড়া আমাদের বিভিন্ন ধরনের মৌলিক চাহিদাগুলো কিন্তু আমরা উদ্ভিদের মাধ্যমে পূরণ করতে পারছি। এছাড়া আমরা প্রাণী থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করতে পারছি। তারপর আমাদের যে সেকেন্ড যে ক্যাটাগরি সেটি হলো মানবীয় সম্পদ বা হিউম্যান রিসোর্স। তো হিউম্যান রিসোর্স যেটি বলতে আসলে আমাদের জনসংখ্যাকে বোঝায়। অনেক সময় মনে হতে পারে যে আমাদের যে জনসংখ্যা সেটি চাপ, কিন্তু আমরা যদি এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের, সেই জনগোষ্ঠীকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে সেটি আমাদের জন্য অনেক উপকার, আমরা সম্পদ একটি খুঁজে পেয়ে যাব। দেখো, মানবীয় সম্পদ হলো জনসংখ্যার বিন্যাস ও ঘনত্ব, তারপর শ্রমের যোগান ও উৎকর্ষ, এগুলা সবগুলাকে বলা হয় আমাদের হিউম্যান রিসোর্স বা মানবীয় সম্পদ। দেখো, আমাদের কিন্তু বস্তু থাকলেই হবে না, বস্তু থাকলেই তার কার্যকারিতা হয় না। সেখানে যদি হিউম্যান রিসোর্স থাকে, মানব সম্পদ থাকে, তবেই সেটিকে বস্তুর কে কার্যকারিতা করতে পারে। যদি হচ্ছে শ্রমিক বা ভোক্তা না থাকে তাহলে আমাদের এই সম্পদ দিয়ে কি হবে? যদি যেখানে জনসংখ্যা থাকবে সেখানে কিন্তু আমাদের উৎপাদনও বাড়বে এবং ভোক্তাও থাকবে এবং সম্পদটি কিন্তু ব্যবহৃত হবে, তখনই তাকে আমরা সম্পদ বলবো। দেখো, যেমন আমাদের অস্ট্রেলিয়াতে কি হয়েছে, অস্ট্রেলিয়াতে প্রচুর প্রাকৃতিক সম্পদ, কিন্তু তাদের কিন্তু হিউম্যান রিসোর্স অনেক কম, জনসংখ্যা অনেক কম। সেই ক্ষেত্রে তাদের যেমন ভোক্তা এবং শ্রমিক দুটিই কম, তারা কিন্তু হচ্ছে একে কাজে লাগাতে পারছে না। এই জন্য তাদের প্রাকৃতিক সম্পদের কিন্তু সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। অপরদিকে আমেরিকার কিছু কিছু অঞ্চল, যেমন হচ্ছে উত্তর পূর্ব আমেরিকা অথবা উত্তর পশ্চিম যে ইউরোপ, সেখানে কিন্তু যে জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে তারা কিন্তু সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করছে এবং সম্পদের যথাযথ ব্যবহার করছে। তাহলে আমরা দেখলাম যে মানুষও কিন্তু একটি সম্পদ, যখন তাকে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবো। তারপর আছে আমাদের সাংস্কৃতিক সম্পদ বা কালচারাল সম্পদ, কালচারাল রিসোর্স। জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি, মানুষের উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ও হচ্ছে প্রয়োগ ইত্যাদি সকলকেই বলা হয় আমাদের কালচারাল হচ্ছে রিসোর্স বা সাংস্কৃতিক হচ্ছে সম্পদ। দেখো, অনেক জায়গায় মানুষ আছে কিন্তু সংস্কৃতির বিকাশ নাই, সেখানে কিন্তু সম্পদের যে সুষ্ঠু ব্যবহার, সেই সুষ্ঠু ব্যবহার কিন্তু হবে না। দেখো, যেমন হচ্ছে কিছু কিছু আদি অধিবাসী, সেখানে কিন্তু আদি অধিবাসীরা কোথায় বাস করে? অনেক এরকম জায়গায় বাস করে যেখানে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের ভরপুর, যেমন পিগমি, তারপরে হচ্ছে আমাজন নদীর অববাহিকায় রেড ইন্ডিয়ান আছে। তারা কিন্তু তাদের সংস্কৃতিগত বিকাশ নাই, সেই কারণে তারা সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছে না। তাহলে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে যদি সংস্কৃতির বিকাশ হয় তাহলে আমরা যেমন প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবো, সেটি আমাদের একটা সাংস্কৃতিক সম্পদ হয়েও থাকবে। তো এটি তোমরা ক্লিক করো। তো নেক্সটে আমি তোমাদের এখন আমরা সম্পদের যে অন্যান্য যে শ্রেণীবিন্যাস সেগুলো পড়বো। দেখো, অধিকার ও ভোগের তারতম্য অনুসারে আমরা সম্পদকে 3 ভাগে ভাগ করি: ব্যক্তিগত সম্পদ, জাতীয় সম্পদ এবং পৃথিবীর সম্পদ। ব্যক্তিগত সম্পদ বলতে কি বোঝে? কোনো ব্যক্তির বাড়ি, গাড়ি, অর্থ, জমি, এগুলাই তো ব্যক্তিগত সম্পদ। শুধু যে এইগুলাই ব্যক্তিগত সম্পদ শুধু তা নয়, তার হচ্ছে বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার বিবেচনা, তার সততা, চরিত্র, তারপর তার স্বাস্থ্য, এগুলোও কিন্তু সম্পদের আওতাভুক্ত। তারপর জাতীয় সম্পদ বলতে কি বোঝো? জাতীয় সম্পদ বলতে আসলে আমাদের দেশে যে সম্পদ সেটিকে জাতীয় সম্পদ বলা হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখণ্ডের প্রত্যেকটি নাগরিকের সম্পদের যে মিলিত যে সম্পদ সেটিকে বলা হয় জাতীয় সম্পদ।
তো জাতীয় সম্পদ বলতে আসলে ওই নির্দিষ্ট ভূখণ্ডের যে ভূমি, তারপর কৃষিজ জমি, বনভূমি, খনিজ সম্পদ ইত্যাদি সকলকেই জাতীয় সম্পদ বলা। শুধু তাই নয়, ওই দেশের যোগাযোগ ব্যবস্থা, তারপর শিল্প, শাসন ব্যবস্থা, সাহিত্য, এগুলো সব মিলেই হয় জাতীয় সম্পদ। আর পৃথিবীর সম্পদ কি? আমাদের সমস্ত পৃথিবীর যে সম্পদ, সকল দেশের মিলিত যে সম্পদ, সেটি হলো পৃথিবীর সম্পদ, যেখানে পার্থিব এবং অপার্থিব দুই ধরনের সম্পদই রয়েছে। এছাড়া আমরা সৃষ্টির উপাদান অনুসারে সম্পদকে 3 ভাগে ভাগ করেছি, যেটি তোমরা অলরেডি পড়েছো। একটি হলো প্রাকৃতিক সম্পদ, যেটির মধ্যে আমাদের সূর্যালোক, মাটি, পানি, বায়ু, খনিজ সম্পদ ইত্যাদি। মানবীয় সম্পদ, যেটা হচ্ছে মানুষকে যদি আমরা জনশক্তি, এবং যেটা হচ্ছে শ্রমশক্তি। সাংস্কৃতিক সম্পদ, কোনো দেশের হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান, তারপর হচ্ছে শিল্প, সাহিত্য, শিক্ষা ব্যবস্থা ইত্যাদিকে বলা হয় সাংস্কৃতিক সম্পদ। দেখো, আবার স্থায়িত্বের ভিত্তিতে সম্পদকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অনবায়নযোগ্য সম্পদ এবং নবায়নযোগ্য সম্পদ। অনবায়নযোগ্য সম্পদ, এটা খুবই ইম্পর্টেন্ট। যেসব সম্পদ হচ্ছে ব্যবহার করলে হ্রাস পায়, সম্পদটা কমে যায়, অর্থাৎ নিঃশ্বাস হয়ে যায়, তাকে আর কখনোই পূরণ করা যায় না, তাদেরকে বলা হয় অনবায়নযোগ্য সম্পদ। ধরো, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, লোহা, আকরিক, কয়লা ইত্যাদি যদি আমরা অতিমাত্রায় ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সেগুলোর একটা লিমিট আছে। আর নবায়নযোগ্য সম্পদ কি? যেসব সম্পদ কি ব্যবহার করলেও কিন্তু হ্রাস পায় না বা নিঃশেষ হয়ে যায় না, যদিও হ্রাস পায় সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই আমরা পূরণ করতে পারি, তাদেরকে বলা হয় আমাদের নবায়নযোগ্য সম্পদ বা রিনিউয়েবল রিসোর্স। যেমন হচ্ছে আমাদের সূর্য কিরণ, বাতাস, তারপরে বনভূমি, বন্যপ্রাণী ইত্যাদি কিন্তু আমাদের নবায়নযোগ্য সম্পদের মধ্যে পড়ে। এছাড়া আরো কয়েকটি ক্লাসিফিকেশন আছে সম্পদের। জৈব বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটি হলো জৈব সম্পদ, আরেকটি হলো অজৈব সম্পদ। জৈব সম্পদ কি? বিভিন্ন ধরনের জৈব উপাদান, অর্থাৎ যাদের প্রাণ আছে, বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ, বিভিন্ন ধরনের খাবার, পশম ইত্যাদি জৈব সম্পদের মধ্যে পড়ে। আর অজৈব সম্পদ বিশেষ করে বিভিন্ন ধরনের মাটি, পানি, অবশ্য মাটি জৈব অজৈব দুইটার মধ্যেই পড়ে। আমাদের পানি, খনিজ দ্রব্য, বিভিন্ন ধরনের অক্সিজেন, এগুলো আসলে আমাদের অজৈব সম্পদ। তারপরে অবস্থান অনুসারে সম্পদকে 2 ভাগে ভাগ করা যায়, স্থানিক সম্পদ এবং সর্বব্যাপী সম্পদ। স্থানিক সম্পদ কি? অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট স্থানে সে রয়েছে, তাকে বলা হয় স্থানিক সম্পদ। তো এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য, যেমন হচ্ছে লোহা, আকরিক, তারপর সোনা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। আর সর্বব্যাপী সম্পদ, অর্থাৎ সব জায়গায় দেখা যায়, যেমন সূর্যালোক, তারপরে হচ্ছে মাটি, পানি, বায়ু ইত্যাদি। আর উদ্ভব অনুসারে সম্পদ হচ্ছে 2 রকমের, একটা প্রাথমিক সম্পদ আর একটি হলো আহরিত সম্পদ। প্রাথমিক সম্পদ কি? এই যে আমাদের মাটি, পানি, বায়ু, সূর্যালোক ইত্যাদি হলো আমাদের প্রাথমিক সম্পদ। আর আহরিত সম্পদ, যখন আমরা সম্পদকে আছে আমাদের মাটির নিচে, কিন্তু আমরা যদি সেটি ব্যবহার না করি, তাহলে তো সেটি সম্পদ হলো না। যখন আমরা আকরিক থেকে লোহা তৈরি করব, তারপরে আমরা পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি উত্তোলন করতে পারবো বা আহরণ করতে পারবো, সেটিকে বলা হয় আহরিত সম্পদ। আর মানুষের ব্যবহারের উপর নির্ভর করে সম্পদ 2 রকমের, একটি হলো নবায়নযোগ্য সম্পদ আর একটি হলো অনবায়নযোগ্য সম্পদ, রিনিউয়েবল রিসোর্স এবং নন রিনিউয়েবল রিসোর্স, যেটি অলরেডি তোমাদের বলেছি। এটি খুবই ইম্পর্টেন্ট। নবায়নযোগ্য সম্পদ কি বলতো? নবায়নযোগ্য সম্পদ হলো যেটি হচ্ছে আমরা ব্যবহার করলেও কিন্তু হ্রাস হয় না, হ্রাস পেলেও কিন্তু সেটিকে আমরা স্বাভাবিকভাবে পূরণ করতে পারি, যেমন কি সূর্যালোক, তারপরে আমাদের হচ্ছে পানি, বাতাস ইত্যাদি। আর অনবায়নযোগ্য সম্পদ ব্যবহার করলে আস্তে আস্তে হ্রাস পেয়ে যায় এবং একসময় সেটি নিঃশেষ হওয়ার সম্ভাবনা দেখা যায়, সেটিকে বলা হয় অনবায়নযোগ্য সম্পদ, যেমন হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য। এখন আমরা আরেকটি টপিক আমাদের সিলেবাসে দেওয়া আছে, সেটি হলো কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদের যে সংরক্ষণ, সেটি আমাদের পড়তে হবে। তো প্রথমেই আমরা দেখি আমাদের প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স কি। দেখো, প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদ পাই আছে এবং সেই সব সম্পদ
কে আমাদের প্রয়োজন এবং চাহিদা মিটায় যেসব সম্পদ দিয়ে, তাদেরকেই আমরা প্রাকৃতিক সম্পদ বলে। এবং এই প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের জৈব এবং অজৈব এই দুই ধরনের সম্পদই রয়েছে, যেমন খনিজ দ্রব্য, মাটি, পানি, বায়ু, সূর্যালোক, বনজ সম্পদ ইত্যাদি সবই হলো আমাদের প্রাকৃতিক সম্পদ। তো এই প্রাকৃতিক সম্পদের বেশ কিছু বৈশিষ্ট্যতা রয়েছে। যেমন প্রথম বৈশিষ্ট্যটি হলো স্থিতিস্থাপকতা বা সীমাবদ্ধতা, অর্থাৎ আমাদের প্রাকৃতিক সম্পদের একটি নির্দিষ্ট লিমিট রয়েছে, একে ইচ্ছা করলে আমরা বাড়াতে পারবো না। যেমন আমাদের যে খনিজ দ্রব্য বিভিন্ন, সেটি কিন্তু সীমিত, একটা নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে রয়েছে। এছাড়া পৃথিবীর ভূমি, তারপরে স্থলভাগ, পাহাড় পর্বত, এগুলাও কিন্তু নির্দিষ্ট, আমরা ইচ্ছা করলে একে বাড়াতে পারবো না, একটি প্রকৃতির নিয়মে যেভাবে গড়ে উঠবে সেটি। তারপর ক্ষয়শীলতা, দেখো প্রাকৃতিক সম্পদ কিন্তু ব্যবহার করতে করতে আস্তে আস্তে এটি ক্ষয় হয়ে যাবে। ব্যতিক্রম তো কিছুই আছে, যেমন সেক্ষেত্রে নবায়নযোগ্য যে সম্পদ, তো ক্ষয় হবে কিভাবে, যখন আমরা কোনো খনিজ সম্পদ ব্যবহার করব। বলে না যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে, কারণ আমাদের প্রাকৃতিক গ্যাসের যে ভান্ডার সেটি কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাবে, আমাদের একটা নির্দিষ্ট লিমিট থাকা উচিত। তারপরে যেমন পাহাড় পর্বত, ইচ্ছা করলেই যদি আমরা পাহাড় পর্বতকে কেটে ফেলি, পাহাড় কেটে ফেলা হয়, বনভূমি ধ্বংস, সেগুলো কিন্তু আসলে বাড়ে না। পাহাড় পর্বত কিন্তু প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয়। তারপর আরেকটি বৈশিষ্ট্য রয়েছে আহরণযোগ্যতা বা ব্যবহারযোগ্যতা। প্রাকৃতিক সম্পদ অবশ্যই আহরণযোগ্য এবং ব্যবহারযোগ্য। তো প্রাকৃতিক সম্পদ তখনই সম্পদে পরিণত হবে যখন আমরা এটা মানুষের ব্যবহার উপযোগী করতে পারবো। ধরো কোনো সম্পদ খনির ভিতর পড়ে থাকলো, সেটি কিন্তু হীরা বা সোনা বা প্রাকৃতিক, সেটি কিন্তু সম্পদ হবে না। যখন তাকে আমরা খনি থেকে তুলব, আহরণ করব এবং মানুষের প্রয়োজনে সেটিকে ব্যবহার করব, তখনই সেটি সম্পদে পরিণত হবে। এছাড়া দেখ, মানুষ কিন্তু মানুষের জন্যই সম্পদ। মানুষের শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, শ্রম, এগুলো কিন্তু মানুষের সম্পদ। তারপরে আমাদের এখন দেখতে হবে যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণটা আসলে খুব বেশি জরুরি। দেখো আমাদের রিসোর্স লিমিটেড, সম্পদ লিমিটেড, কিন্তু আমাদের জনসংখ্যা সেই হারে অনেক বেশি ঊর্ধ্বগতি, অর্থাৎ এই যে জনসংখ্যার চাপ একটা বিশাল সম্পদ কিন্তু ক্ষয় করে ফেলছে। সেই জন্য আমাদের এই সম্পদের সংরক্ষণ দরকার। এছাড়া আমাদের যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বিজ্ঞান এগিয়ে চলছে, এছাড়া আমাদের যে সভ্যতার উন্নতির সাধনের সাথে সাথে আমরা কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদকে অতিরিক্ত ব্যবহার করছি, এবং এই অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের এই প্রাকৃতিক সম্পদটা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারবো না। তাহলে কি আমাদের অস্তিত্বটাই কিন্তু হুমকির সম্মুখীন হয়ে যাবে। এই জন্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ব্যবস্থাপনাটা একটা জরুরি পদক্ষেপ। তাহলে সংরক্ষণ বা ব্যবস্থাপনা বলতে কি বোঝো? দেখো, সংরক্ষণ বা ব্যবস্থাপনা হলো এমন একটি পদ্ধতি বা এমন একটি উপায়, সেটি যা সকল জীবের জন্য আসলে কল্যাণকর, এবং এই ব্যবস্থাপনাটা অবশ্যই ইকোলজিক্যাল রীতি অনুসরণ করে। কিভাবে অনুসরণ করবে? যেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, অর্থাৎ আমাদের বর্তমান জেনারেশনকে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে সুবিধা দিতে পারবো, সেটি ব্যবহার করতে পারে, বাট ভবিষ্যৎ জনগণের নিরাপত্তাও বজায় রাখতে পারবে। অর্থাৎ একটা ভারসাম্য বজায় রাখতে হবে, তাহলেই সেটিকে আমরা সংরক্ষণ বা ব্যবস্থাপনা বলতে পারি। তো এই সংরক্ষণের কিছু লক্ষ্য আছে, কেন আমরা এই সংরক্ষণ করব। অবশ্যই আমাদের এমনভাবে আমাদের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে হবে বা টিকিয়ে রাখতে হবে, যাতে আমাদের যে বাস্তুতান্ত্রিক যে গতিময়তা বা ইকোলজিক্যাল যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর জীববৈচিত্র্য কিন্তু অবশ্যই টিকে থাকতে হবে। আমরা এমন না যে এই জিনিসটাকে আহরণ করে একে শেষ করে ফেলবো, এবং এই জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য আমাদের যা যা করার দরকার সেটি করতে হবে। এবং যেসব প্রাণীরা এক্সটিংক্ট হয়ে যাওয়ার পথে, তাদেরকে বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, এবং সম্পদের অবিরাম ব্যবহার ও নবায়ন। আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য যে বস্তু তাদের ব্যবহার করব, তাদের থেকে আমরা সুবিধা নিব, কিন্তু তাদেরকে আলাদা আলাদাও কিন্তু নবায়ন করতে হবে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করে।
তো প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের যে মেইন সম্পদ রয়েছে সেটি হলো খনিজ সম্পদ, পানি সম্পদ, মৃত্তিকা সম্পদ এবং বনজ সম্পদ। তো এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? তো প্রথমেই দেখো আমাদের আছে খনিজ সম্পদ সংরক্ষণ। দেখো খনিজ সম্পদ বলতে আমরা কি বুঝি? বিশেষ করে আমরা মাটির নিচে যে সমস্ত সম্পদ পেয়ে থাকি সেগুলাকেই খনিজ সম্পদ বলে। যেমন প্রাকৃতিক গ্যাস, লোহা, আকরিক, কয়লা, এগুলো আমাদের খনিজ সম্পদের অন্তর্ভুক্ত। বিশেষ করে বিভিন্ন ধরনের যে শিল্পায়ন, নগরায়নের ফলে কিন্তু আমরা এই খনিজ সম্পদের যে অনেক ব্যবহার করছি, আমরা ফসিল ফুয়েল কম্বাসন করছি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, এবং বর্তমানে কিন্তু আমাদের পুরো পৃথিবী একটা পাওয়ার ক্রাইসিসে পড়ে যাচ্ছে, এবং এই জন্য উত্তরণ থেকে আমাদের খনিজ সম্পদের একটা যথাযথ সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে। এজন্য আমাদের বেশ কিছু প্রকল্প বা বেশ কিছু বিষয় মাথায় রেখে তাকে ব্যবহার করতে হবে। দেখো, বিকল্প জ্বালানি, আমরা শুধুই যে আমাদের এই যে প্রাকৃতিক সম্পদ আছে, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এদেরকে ব্যবহার করব তা নয়। আমাদের বিকল্প জ্বালানির বিভিন্ন উৎস খুঁজে বের করতে হবে। শক্তির অপচয় রোধ। দেখো, আমাদের এমন একটা পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করতে হবে বিজ্ঞানসম্মত, যাতে আমরা অল্প জিনিস ব্যবহার করে আমরা বেশি সুবিধা পেতে পারি, অর্থাৎ শক্তি যাতে অপচয় না হয় সেটি খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের যে সৌরশক্তি, সেই সৌরশক্তিকে কিন্তু আমাদের সর্বাপেক্ষা ব্যবহার করতে হবে। সূর্য আমাদের আলো দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি সেই সৌরশক্তি, সেটি তো আনলিমিটেড, তাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের সৌর প্ল্যান্ট করতে পারি। এছাড়া যে বায়োগ্যাস প্ল্যান্ট, সেটিকে কিন্তু আস্তে আস্তে আমাদের জনপ্রিয় করে তুলতে হবে। জলবিদ্যুৎ প্রকল্প তো আছেই আমাদের, তারপরও সেটিকে বিদ্যুৎ যেহেতু আমাদের একটি বিরাট দরকার এবং জন্য সেজন্য জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিতে হবে। বায়ু বিদ্যুৎ আছে, এছাড়া বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কিন্তু হাতে নিতে হবে। অর্থাৎ আমরা এই যে বিদ্যুৎ ব্যবস্থাপনা বা শিল্পায়নের জন্য যে শুধু প্রাকৃতিক গ্যাসের উপরই নির্ভর করব বা কয়লার উপরই নির্ভর করব সেটি নয়, আমাদের বিকল্প সোর্স এর খুঁজে বের করতে হবে। এছাড়া দেখো, পানি সম্পদ সংরক্ষণ। আসলে পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। পানির অপর নামই তো জীবন। এবং দেখো, আমাদের পৃথিবীর কিন্তু 4 ভাগের প্রায় 3 ভাগই হচ্ছে পানি। অর্থাৎ আমাদের পুরা যে পৃথিবীর তার 71%ই হচ্ছে পানি। এর মধ্যে আবার দেখা গেছে আমাদের কিন্তু স্বাদু পানি মাত্র 3%, আর আমাদের যে লবণাক্ত সাগর, মহাসাগর, উপসাগর, এগুলা কিন্তু আমাদের 97%। অর্থাৎ এই যে স্বাদু পানি বা সুপেয় পানি, সেটিকে আমাদের সংরক্ষণ করার খুবই দরকার। সেই জন্য আমরা পানি সংরক্ষণের জন্য কি করতে পারি? আমরা সুপেয় পানি বা স্বাদু পানির যে ব্যবহার, সেটি কিন্তু পরিমিত করে দিতে পারি। অর্থাৎ আমরা ব্যবহার করব ঠিক আছে, কিন্তু আমরা নষ্ট করব না। তারপর দেখো, আমরা অনেক পানি দূষণ করে থাকি। সেই জন্য আমাদের প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে পানি দূষণ রোধ করার জন্য। এছাড়া আমাদের সরকারকেও কিন্তু বিভিন্ন ব্যবস্থা হাতে নিতে হবে, যাতে এই যে শিল্প কারখানা বা অন্যান্য যে সোর্স, সেই সোর্স থেকে পানি যাতে দূষিত না হতে পারে সেটি খেয়াল রাখতে হবে। তারপর দেখো, দূষিত বর্জ্য নিক্ষেপ রোধ। আমরা দেখা যায় বিভিন্ন ধরনের যে বর্জ্য, সেগুলো আমাদের যে পুকুর, নদী, নালা, এগুলোতে ফেলা হচ্ছে। সেই ক্ষেত্রে কি আমাদের পানি দূষিত হচ্ছে। আর দেখো, বুড়িগঙ্গার পানি কিন্তু আজ একদম কয়েকদিন আগেও সেটি ব্যবহারের অনুপযোগী ছিল, কিন্তু সরকার বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে এখন কিছুটা হলেও সেই যে বুড়িগঙ্গার পানি, সেটা দূষণটা অল্প হলেও রোধ হয়েছে। এভাবে আমরা বিভিন্ন নদীগুলোকে নষ্ট করে ফেলছি, বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য সেটি আমরা পানিতে ফেলছি, সেটি নিক্ষেপ রোধ করতে হবে। তারপর ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস বা এদের একটি পরিমিত ব্যবহার করতে হবে। এছাড়া এই যে পানি দূষণ রোধে সর্বোপরি সব জনগণকে সচেতন হতে হবে, আইনের প্রয়োগ করতে হবে। তারপর আমাদের যেটি রয়েছে সেটি হলো মৃত্তিকা সম্পদ সংরক্ষণ। মাটি কি? যখন এই যে ভূপৃষ্ঠের যে শিলা, সেই শিলা যখন মাটি আমাদের যে জৈব পদার্থের সাথে মিশে, মাটি বায়ুর সাথে মিশে, সেটি মাটিতে পরিণত হবে। কিন্তু আমাদের এই যে বিভিন্ন কার্যকলাপের কারণে যে মাটির যে উর্বরতা শক্তি, সেটি দিন দিন হ্রাস পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি
কিছু ব্যবস্থা নিতে হবে। মাটির ক্ষয় রোধ করার জন্য আমাদের কিছু, যাতে মাটি ক্ষয় না হয় সেটি খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। দেখো, আমরা যদি অন্যান্য যে সার ব্যবহার করি সেই সার ব্যবহারটা কমিয়ে ফেলতে হবে এবং জৈব সারের ব্যবহার করতে হবে। এছাড়া আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে হবে এবং বৃক্ষরোপণ মাটিকে আঁকড়ে ধরে রাখতে পারবে, সে হচ্ছে মাটি এটা নষ্ট হয়ে যাবে না। এছাড়া বাঁধ নির্মাণ, যেমন আমাদের হচ্ছে বিভিন্ন যে নদী, তারপরে ঝর্ণা ইত্যাদির কাছাকাছি আমাদের বিভিন্ন বাঁধ নির্মাণ করে আমাদেরকে এই মাটিকে রক্ষা করতে হবে। এছাড়া শস্যাবর্তনের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের মৃত্তিকা সম্পদকে রক্ষা করতে পারি, মৃত্তিকার উর্বরতা কিন্তু আরো বৃদ্ধি পায়। এছাড়া বনজ সম্পদ, দেখো বনজ সম্পদ কিন্তু একটি দেশের উন্নয়ন এবং দেশের হচ্ছে ব্যবহারের হচ্ছে চাবিকাঠি। একটি দেশে বনজ সম্পদ কত আছে তার উপর ভিত্তি করে কিন্তু সেই দেশের টাকে হচ্ছে একটা মাপকাঠিতে নেওয়া হয়, উন্নয়নের একটা অংশীদার আছে। অর্থাৎ বনজ সম্পদ কিন্তু আমাদের একটা প্রাকৃতিক হচ্ছে রিসোর্স। তো বলা হয় যে কোনো দেশের হচ্ছে বাস্তুতান্ত্রিক যে গতিশীলতা বা বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু 25% বনভূমি দরকার, কিন্তু আমাদের কিন্তু সেই ক্ষেত্রে মাত্র 17% বনভূমি আছে। তো সেই যে বনভূমি আছে সেটিকেও আমাদের রক্ষা করতে হবে। এছাড়া আমাদের বনভূমিকে বাড়ানোর জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো জ্বালানি কাঠের বিকল্প ব্যবহার করতে হবে। আমরা এই যে আশেপাশে লোকজন বনভূমি থেকে কাঠ কেটে নিয়েছে, বড় বড় গাছ কেটে নিয়েছে, আমরা একটা গাছ কাটবো কিন্তু আমরা 10টা গাছ লাগিয়ে দেব। ব্যবহার তো আমাদের সম্পদ করতে হবে এবং সেই জ্বালানি কাঠেরও কিন্তু বিকল্প ব্যবহার করতে হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, যাতে হচ্ছে বৃক্ষরোপণ তো একটি বনভূমির হচ্ছে প্রধান উপাদান বৃক্ষ। সেই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক এবং সেই বৃক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাবো। এছাড়া রিজার্ভ ফরেস্ট স্থাপন করতে হবে, যেখানে বিভিন্ন ধরনের যে অ্যানিমেল বা উদ্ভিদ ও প্রাণীকে আমরা রাখতে পারি এবং সেখানে আমাদের জনগণের যে যাতায়াত বা অবাধ চলাচলটাকে সেটাকে হচ্ছে সীমিত করে দিতে হবে। এছাড়া আমরা কমিউনিটি ফরেস্ট স্থাপন করতে পারি। এছাড়া আইন প্রয়োগ, কেউ যাতে হচ্ছে আসলে আমাদের এই যে বনজ সম্পদ সেই বনজ সম্পদকে ইচ্ছা করলে আহরণ করতে না পারে সেই ব্যবস্থাটি আমাদের লক্ষ্য রাখতে হবে। আইন প্রয়োগ করতে হবে বনভূমির চারপাশে, যাতে কোনো শিল্প কারখানা বা এমন কোনো কিছু স্থাপনা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের আইন প্রয়োগ করতে হবে। সর্বোপরি আমাদের সকল জনগণকে সচেতন হতে হবে এবং রেডিও টেলিভিশনের মাধ্যমে সরকার এই বিষয়ে অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করতে হবে, জনগণকে শিক্ষিত হতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবো। এর সাথে আমাদের প্রাকৃতিক সম্পদের যে সংরক্ষণ সেটিও সম্ভব হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আমাদের আরেকটি টপিক রয়েছে, সেটি হলো নবায়নযোগ্য সম্পদ এবং অনবায়নযোগ্য সম্পদ, সেটি পড়াবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।